সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এসেছি নড়াইলের একজন বীর মুক্তিযোদ্ধা, নড়াইলের একজন প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট আব্দুল মতিন। উনি আমাদেরকে সময় দিয়েছেন অনেক ব্যস্ততার মধ্য দিয়েই। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা তার অভিজ্ঞতা, তার স্মৃতিচারণ আমরা শুনব। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ৭১-এর স্মৃতিবিজড়িত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই বটতলার পাদদেশে। সেখানে বসেই আমরা তার স্মৃতিচারণ শুনব। মহান মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। আমরা মহান মুক্তিযুদ্ধের মহান বীর যারা যোদ্ধা রয়েছেন তাদের স্মৃতিচারণের মাধ্যমে আমরা আমাদের ৭১-এর স্মৃতি ধরে রাখতে চাই, ইতিহাস ধরে রাখতে চাই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের চ্যানেল থেকে তার সাক্ষাৎকারের জন্য এসেছি। প্রথমে আপনি ওনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমার প্রশ্নের মধ্য দিয়ে তার বিভিন্ন বক্তব্য উঠে আসবে। এই বক্তব্য মাধ্যমে আমরা ইতিহাসের ধারায় ফিরে যাব। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, কৃতজ্ঞতা জানাচ্ছি। কেমন লাগছে আপনার? যে ইনশাল্লাহ ভালোই ভালো, মানে এই যে এখন জাতির জীবনে মুক্তিযুদ্ধের মূল স্পিরিট এইটা যখন বিপদগ্রস্ত, মহা বিপদগ্রস্ত, সে সময় আপনারা আসছেন। এই উদ্যোগটাকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই এই উদ্যোগটার জন্যে। যে সময়টা খুব বৈরী সময় যাচ্ছে আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য। এরকম একটা হুমকির মধ্যে যখন আমরা সবাই নিপতিত হচ্ছি, মানে একটা পলিটিক্যাল গেইম, একটা রাজনৈতিক ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা আবর্তিত হচ্ছি। এই সময় আপনারা এসছেন এই জিনিসটা জানবার শুনবার জন্যে। আমরা যতটুকু জানি, ধারণা আছে, অবশ্যই এটা বলবো। কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে আমরা তো কোনো কম্প্রোমাইজ করবো না, করতে পারবো না। এটা যে অবস্থায় হোক না কেন, আমরা এটার সঙ্গে কোনো আপোষ করবো না, এটা করতে পারি না। এই জন্যে আপনাদেরকে ধন্যবাদ আন্তরিকভাবে যে আপনাদের এই মহান উদ্যোগটা আপনারা নিয়েছেন, এটা আপনার ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা শুরু করছি। আসলে নড়াইল তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা জানতে চাইব। আসলে মুক্তিযুদ্ধ তো ৯ মাসের গল্প নয়, সুদীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। তো আমি জানতে চাইব যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কোন কোন পর্যায়ে গিয়ে আপনি মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল এবং মুক্তিযুদ্ধে কেন যেতে হবে মনে করেছিলেন তখন, যদি বলেন। আমার সে সময় আমি ৭০ সালে আমি ১০ম শ্রেণীর ছাত্র, চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের। এবং ওই সময় মানে ছাত্রলীগ সমস্ত উচ্চ বিদ্যালয়ে, মাধ্যমিক বিদ্যালয়ে কমিটি গঠন করছিল। তা আমি তখন ওই কমিটির সভাপতি হিসাবে, মানে রাজনৈতিক পরিবেশে অবস্থান করার কারণে এই উদ্দীপনা উৎসাহ আগের থেকেই ছিল, এই খোঁজ খবর আগের থেকেই রাখতাম। এবং আমার যে মুরব্বী ছিলেন জিন্দার আলী খান, বীর মুক্তিযোদ্ধা, উনি মারা গেছেন। আমার খুবই স্নেহ, মানে আমাকে স্নেহ করতেন নিজের সন্তান হিসেবে। ওনার অনুপ্রেরণায় সারা কালিয়ার, মূলত নড়াইল কালিয়ার যত ওই সময়কার রাজনৈতিক নেতা, আওয়ামী লীগ, মুসলিম লীগ, এদের সবাইকে প্রায় কম বেশি আমি চিনতাম, সুসম্পর্ক ছিল ওনার কারণেই। সেই সুবাদেই এই আওয়ামী রাজনীতি, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, এবং সেইভাবেই শুরু হয় ৬৯-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছিল সেই সময় থেকে। আচ্ছা, আমি যেটা জানতে চাই যে জাতীয় রাজনীতির কতটা খোঁজখবর তখন রাখতেন আপনারা? যে জাতীয় রাজনীতির খোঁজখবর কীভাবে পেতেন? এখনকার মতো তো অতটা ইয়েটা ছিল না, তারা খোঁজখবর কীভাবে? জাতীয় রাজনীতির খোঁজখবরের জন্য সেই সময় একমাত্র মাধ্যম ছিল রেডিও। একটা ন্যাশনাল রেডিও ছিল, সেই ন্যাশনাল রেডিও 3 ব্যান্ডের। এতে বিবিসি, ভয়েস অফ আমেরিকা ধরলে রাজনৈতিক খবর মোটামুটি পাকিস্তানে কী হচ্ছে, পূর্ব পাকিস্তানে কী অবস্থা যাচ্ছে, এটা বোঝা যেত। কাগজ রেগুলার না আসলেও একদিন পরে আসলো কাগজ আসতো। মানে গ্রাম অঞ্চল তো, তখন এই পর্যায়ে রাস্তাঘাট ছিল না, এবং অন্য যে টেলিফোন যোগাযোগটা তো প্রশ্নই ওঠে না। সে সময় খুবই দূর অবস্থার মধ্যে দিয়ে, তবে এই যোগাযোগ এইভাবে ছিল যে টেলিভিশন
তখন নাই এলাকায় রেডিও হচ্ছে একমাত্র মাধ্যম। ধরো রেডিওতে আমার যা এখনও খেয়াল হয়, 69 সালে আইয়ুব খান সাহেব যে আন্দোলন যখন খুব তুঙ্গে চলে গেল, যে আইয়ুব মোনেম দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই, এইটা আরও মানে শুরু হয়ে গেল যে পিন্ডিনা ঢাকা ঢাকা ঢাকা, হ্যাঁ, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এই যে জাতীয়তাবাদী স্লোগান, এটাতে সমস্ত জাতি ছাত্র সমাজ এমনি খুব উদ্বেলিত হয়ে ওঠে খুব দ্রুত। এর আগে ছাত্র ইউনিয়ন খুব দাপট ছিল আমাদের ভিক্টোরিয়া কলেজ বা আশেপাশে এই টোটাল এই বেল্টে, যেহেতু এটা তেভাগা আন্দোলনের সূতিকাগার, বাম রাজনীতির তীর্থভূমি ছিল, ছাত্র ইউনিয়ন দারুণ দাপট ছিল এখানে মেননপন্থীদের। তার ভিতর দিয়ে এই 69 সালে মূলত ছাত্রলীগটা সামনে আসে এবং ওই সময় আইয়ুব খান সাহেব একটা চিঠি লেখলেন, দৈনিক পাকিস্তানে বেরিয়েছিল চিঠিটা, যে প্রিয় জেনারেল ইয়াহিয়া, দেশের সমুদায় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করিয়া আমি এই স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সেনাবাহিনী একমাত্র আইনানুগ যন্ত্র দেশকে রক্ষা করবার জন্যে আমি সেনাবাহিনীর বরাবর ক্ষমতা হস্তান্তর করিলাম। খুদা হাফিজ দিয়ে উনি সই করে দিলেন যে আইয়ুব খান। তো এই চিঠির মাধ্যমে মূলত ক্ষমতার হস্তান্তর হয়। সেই চিঠিটা দৈনিক পাকিস্তানে বেরিয়েছে। তারপরে ইয়া খান সাহেব আসলেন, উনি নির্বাচন দিলেন, যেটা হলো সাধারণ নির্বাচন। এই সেটাও কি সেটা নির্বাচনে তো আওয়ামী লীগ নিরঙ্কুশ না, সেটা কাহিনীটা হলো কি, এই নির্বাচনে যে সংখ্যা সাম্য ছিল, সরারদি সাহেবকে দেশের নেতা মানা হয়, নেতা বলা হয়, কিন্তু সরারদি সাহেব ওই সংখ্যা সাম্য মেনে নিছেন। মৌলানা ভাসানী উনিও সংখ্যা সাম্য মেনে নিছেন। শেখ মুজিবের ক্রেডিট হলো এইখানে, তার কারিশমা বলি, তার যে বিচক্ষণতা, উনি শুধু বললেন যে ন, এই সংখ্যা সাম্য প্যারিটি আমি মানি না, আমরা মানি না। তখন দারুণ ফর্মে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, উনি তার প্রেসিডেন্ট, তার জন্য সাব সেক্রেটারি, ওই যে আপনার কী বলে মিজান চৌধুরী, উনি তখন বোধহয় অর্গানিং সেক্রেটারি এটার। তো এইভাবে আর কি। আর আমাকে সংখ্যা সাম্যটা একটু ব্যাখ্যা করবেন? সংখ্যা সাম্য হচ্ছে যে কথা হয়েছিল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, ওখানে যে 4 ইউনিট, ওটা মিলে যা হবে পূর্ব পাকিস্তানও তাই হবে। সংখ্যা 300 ওয়াটের, ওখানে হবে 150, এখানে হবে 150। জাতীয় পরিষদের সংসদে যে আসন, সংখ্যা সাম্য হলো সমান সমান। এটা সরওয়ার্দী মেনে নিয়েছিলেন? সরওয়ার্দী সাহেব মেনে নিয়েছিলেন, সরওয়ার্দী সাহেব মেনে নিয়েছেন সংখ্যা সাম্য, ইয়ে মেনে নিয়েছেন, মৌলানা ভাসানও মেনে নিয়েছেন। এবং অদ্ভুত ব্যাপার, এই আমরা অনেক কথা জানি না, পরে এইসব দেখছি, এটা বুঝবেন, ইতিহাসে আছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আমাদেরই নেতা, তিনি অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী ছিলেন। উনি যখন মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী হইলেন, সেই সময়কার ঘটনা, চৌধুরী মোহাম্মদ আলী তার ক্যাবিনেটে উনি আইনমন্ত্রী। উনি কী করলেন, নিজে বিশেষ বিমান নিয়ে, মৌলানা ভাসানী তখন কলকাতায়, তাকে নিয়ে আসলেন এই সংখ্যা সাম্য মানার প্রশ্নে, তাকে কনভিন্স করে, তাকে রাজি করে ঢাকাতে নিয়ে আসলেন। সে দারুণ সম্বর্ধন হয়েছে, অনেক ঘটনা সেখানে আছে। এই ছাত্র সমাজটা সেখানে যা করছে তৎকালীন, সেসব একটা লম্বা ইতিহাস। কিন্তু ওই সংখ্যা সাম্য শেখ মুজিব মানেন নাই, আওয়ামী লীগ মানে নাই। তখন এক পর্যায়ে যায় এই সাধারণ নির্বাচন যেটা বলি, সেটা পাকিস্তানের পুরো সময়টার মধ্যে এইটাই ছিল প্রথম এবং শেষ নির্বাচন। হলো আপনার 70 সালের সাধারণ নির্বাচন সংখ্যা সাম্যর ভিত্তিতে। সংখ্যা সাম্য মানে এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে। আমাদের যেহেতু এখানকার জনসংখ্যা বেশি, আমাদের এখানে সিট হলো হচ্ছে 162 সিট আমাদের, আর 138 সিট হলো ওয়েস্ট পাকিস্তানে। এই হলো তখনকার হিসাব। সেই 162 সিটের মধ্যে যে ইলেকশন হলো 70 সালের ডিসেম্বর মাসে একটা 7 তারিখেই, পরে আপনার নভেম্বরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে একটা পুরো আপনার কী বলে উপকূলীয় অঞ্চল যাকে বলে, এইখানে বন্ধ ছিল ইলেকশনটা। এই ইলেকশনটা হয়েছে হচ্ছে আপনার 71 সালে হওয়ার পরেই পরবর্তীতে যে জাতীয় পরিষদের অধিবেশন, পূর্বনীতি মিটিং সিটিং, বঙ্গবন্ধু তো 69 সালে ক্ষমতায় যাওয়ার একটা তো প্রস্তুতি ছিল, মানে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা প্রস্তুতি কি ছিল? 7ই মার্চের ভাষণটা সম্পর্কে 7ই মার্চের ভাষণ তো একটা আছে,
কিন্তু আমি বলছি যে ইলেকশনটা হয়ে গেল তো, ইলেকশন হয়ে গেলে সিটির ব্যাপার হয়ে গেল যে 162-র মধ্যে 60 সিট হয়ে গেল। আর আপনার ছয়টা ছিল হচ্ছে আপনার নমিনি সিট। নমিনি মানে আপনার সংরক্ষিত মহিলাদের জন্য মোট 13 সিটের মধ্যে এখানে 6টা, এই 62 আর 6 হলো কত 69 নাকি, এই টোটাল 69 হলো এখানকার ভোট। এই 300-র মধ্যে এটা হয়ে গেল। আর ওইখানে হলো 138-এর সাথে আর কত জোগালো 6। ওখানে 88টা সিট সম্ভবত জুলফিকার আলী ভুট্টোর দল সেটা তো জুলফিকার আলী ভুট্টো পাইছিল, তার মতো করে ইলেকশনে জিতছে। আর বাদ বাকি যে সেট, এই যে 162 আর হচ্ছে 6, মানে 160 আর 6 হচ্ছে যে সিটে, এটা পেয়ে গেল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ। কেমন 6 আর 7, মানে সরি ওরা 6 আমরা 7, 7 আর হচ্ছে 60, এ হচ্ছে 59 সিটের মধ্যে 67 সিট হলো। এই তো যে সেটা আমরা অঙ্ক ঠিক আছে। পেয়েছি। এখন এটার পরে তাল ভানো শুরু হলো কি নিয়ে, যে আমরা তো ভোট দিয়েছি পাকিস্তানে, পাকিস্তানের রাষ্ট্রযন্ত্রের মধ্যেই 6 দফার ভিত্তিতে যে ভোট, সেই 6 দফার ভিতরে লুকায়িত ছিল স্বাধীনতার বীজ, সেটা তখন প্রকাশ্যে আসে নাই। কিন্তু এইটা হলো কি, যে এই 6 দফার প্রশ্নে তাল বাহানাটা, মানে ইলেকশনে জেতার পরে জাতীয় পরিষদ অধিবেশন ডাকা নিয়ে মূলত সমস্যা হলো। এটা 13ই ফেব্রুয়ারি ডাকার কথা ছিল, ওনারা ডাকেন নাই। পরবর্তীতে হওয়ার কথা ছিল 15ই, সেটা ডাকলেন নাই। না ডাকার পরে 1 মার্চে কী করলো, ইয়াহিয়া খান সাহেব এটা স্থগিত করার জন্য স্থগিত করে দিলেন। দিয়ে